এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে সকাল 9টা আর ক্যালেন্ডার বলছে 30শে মে শনিবার, ছুটির দিন। তাই বেরিয়ে পড়লাম একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে। আজ আমাদের গন্তব্য হলো ঝাড়গ্রাম। চলো সপ্তাহে শেষ দুটো দিন আমরা ঝাড়গ্রাম থেকে ঘুরে আসি। ঝাড়খণ্ড থেকে সোজা চলে যাবো আজকে আমরা ঝাড়গ্রাম। পৌঁছতে ঠিক কতটা সময় লাগবে, রাস্তার অবস্থা কেমন, সব ডিটেলস থাকবে আজকের ব্লগে। তাছাড়া থাকবে ঝাড়গ্রামে এক দুর্দান্ত রিসর্টের সন্ধান। এছাড়া ঝাড়গ্রামে ছোট বড় পাহাড়, শালমেহুলের জঙ্গল, প্রাচীন কনক দুর্গা মন্দির, এই সমস্ত সাইট সিইং তো থাকবেই। তবে আজকের ব্লগের মেইন ইউএসপি হলো ঝাড়খণ্ড থেকে পশ্চিমবাংলার ঝাড়গ্রাম পর্যন্ত অসাধারণ রোড জার্নি। তাই ব্লগটা শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। কাল থেকে আমাদের এখানে খুব বৃষ্টি পড়ছে, আর এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না যে মোর, ওই অবস্থা হয়েছে আমার। সদ্য হিমাচল প্রদেশ থেকে ঘুরে এসে আজকে আবার একটা ছোট্ট ট্রিপে বেরিয়েছি। আজ আমাদের গন্তব্য হলো ঝাড়গ্রাম। হ্যালো, কেমন আছো সবাই? মনীষা নতুন ব্লগে স্বাগত জানাই। আর শনিবার, এখন সকাল 9টা বাজে। ঝাড়গ্রাম পৌঁছাতে আমাদের 3 ঘন্টা মতো সময় লাগবে। এবছর যেরকম আম হয়েছে সেরকম লিচু হয়েছে, বলো? প্রচুর আম হয়েছে। আম, লিচু ফলনটা ভালো হয়েছে। আম এমনি মোটামুটি 50-60 টাকা কিলো, সস্তাই আছে বাজারে। বেশি ফলন হয়েছে বলে আমটাও এবছর সস্তা আছে। এই যে এদিকে যাচ্ছি, যে গাছগুলো, এই দিকগুলো সব আম গাছ, আর প্রত্যেকটা গাছে একদম আম ভরে আছে। তোমার টাটা মোটরস পেরিয়ে গেল গো। রোজ এতটা রাস্তা দেবজিৎ অফিসে আসে। রাস্তায় টুকটাক মুখ চালানোর জন্য দেবজিৎ গেছে কিছু আনতে। কালকে সন্ধ্যেবেলায় আমরা ভেবেছিলাম বেরিয়ে একটু কিছু নিয়ে নেব, কিন্তু কালকে যা বৃষ্টি পড়লো আর বেরোনো হয়নি। এমনি তো বাড়িতে থাকলে সেরকম কিছু খাওয়া হয় না, কিন্তু বাইরে বেরোলে মনে হয় কিছু খেতে থাকে। কি পেলে? কুরকুরে। কুরকুরে পেয়েছে, এই কুরকুরে এনেছে। এবার আমরা ন্যাশনাল হাইওয়ে ধরলাম। বাড়ি থেকে 23 কিলোমিটার রাস্তা এসে আমরা হাইওয়ে ধরলাম। এখান থেকে ঝাড়গ্রাম আরো 108 কিলোমিটার। আমাদের পৌঁছাতে 2.5 ঘন্টা মতো সময় লাগে। ঝাড়গ্রামে দেখার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন রাজবাড়ি, কনক দুর্গা মন্দির, ভালো ভালো জায়গা আছে। ঠাকুরকে ডাকছি যেন আজকে বৃষ্টি না পড়ে, বৃষ্টি পড়লে সব মাটি হয়ে যাবে। পাহাড়, সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পে আমরা যে ফুলডুঙরি পাহাড়ের নাম বারবার করে থাকি, এই হলো সেই ফুলডুঙরি পাহাড়। একবার ঘাটশিলায় এসে আমরা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখতে গেছিলাম। সেই ব্লগটা আমার চ্যানেলে আছে। খাবে কি? একটু জল দাও। বাইরে বেশ গরম, এসি চলছে বলে আমরা ভেতরে বুঝতে পারছি না, বাইরে কিন্তু বেশ গরম। খাবে তো দেখছি কুরকুরে ছিল। নেবে? এইটুকু রাস্তা আসতে আমরা খালি 360 টাকা টোল দিলাম। এখন আরো অনেকটা রাস্তা বাকি আছে। 9টার সময় বাড়ি থেকে স্টার্ট করেছিলাম, এখন 11টা 10। এবার আমরা বহরাগোড়া পেরোচ্ছি।
এখানে মনে হয় স্মুথ রাস্তা, ড্রাইভ করে মজা আসছে বলো? এরকম রাস্তায় ড্রাইভ করে মজা আছে। কি সাপ এটা? কখনোই বলে কালো খরিস কেউটে সাপ। ও বাবা, কেউটে সাপ এটা? কালকে রোডের উপরে চাপ ছিল, তখন এইখানে অজগর সাপ, অজগর সাপ এটা দিয়ে যাচ্ছিল এরকম। এখানে অজগর? এইখান দিয়ে আসছিল বাবা, অজগর সাপ। বাবারে, আমার তো দেখে ভয় লেগে গেছে। গাড়ি চাপা দিয়ে দিয়েছে, তাই ওখানে গিয়ে শুয়ে আছে, ব্যথা পেয়েছে। দেখি আমার ভয় লেগে গেছে। এখানে নাকি অজগর সাপও বেরোয়। এটা কিং কোবরা ছিল, এক ছোবলে ছবি হয়ে যাবে। জঙ্গল পুরো সবুজ হয়ে গেছে। এবার আমরা বেরোচ্ছি লোধাশুলি জঙ্গল। এখান থেকে কলকাতা আরো 173 কিলোমিটার, মানে আধা কলকাতা আমরা এসে গেছি। আরো 173 কিলোমিটার গেলে আমরা কলকাতা পৌঁছে যাব। সামনে এত বড় জঙ্গল আছে বলেই সাপ টাপ বেরোয় বোধহয়, না? জঙ্গল আর কোথায়, সব তো রাস্তাঘাট হয়ে গেছে। হ্যাঁ, এদিকে তো একটু জঙ্গল দেখা যায়, নাহলে তো শহরে আজকাল জঙ্গল গাছপালা কোথায় দেখা যায়? ন্যাশনাল হাইওয়ে ছেড়ে এবার আমরা স্টেট হাইওয়ে ধরলাম। এখন ঘড়িতে বাজে 12টা, আরো কিছুটা গেলে আমরা পৌঁছে যাব। আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। আমরা এখন রিসর্টের রাস্তা ধরে নিয়েছি, আর একটু গেলে সামনেই আমাদের রিসর্টটা। খুব সুন্দর। এই পৌঁছে গেছি সামনেই। এই গ্রিন ভিউ রিসর্টে আজকে আমরা থাকবো। দারুণ না জায়গাটা? দারুণ জায়গা। আগে কটেজটা দেখে নিই, কটেজটা যদি পছন্দ হয় তাহলে আমরা কটেজে উঠবো, নাহলে এখানে রুম আছে সেই রুমগুলো দেখবো। কটেজ কোন দিকে আছে? আম তুলে রাখা আছে, যার ইচ্ছা খেয়ে নাও। এখানে প্রচুর আম গাছ। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, এখানে সব ধরনের গাছ আছে। এই যে হাসু বাবু, ও হাসু বাবু, এদিকে এসো। পুরো পরিবার নিয়ে যাচ্ছে হাসু বাবু। ওরে ওরে বাবা, কুতু 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 কুতু। পুরো পরিবার নিয়ে আছে হাসু বাবু। আচ্ছা, ওনারা গেছেন স্নান করতে, গরম লেগেছে। হ্যাঁ, কর্নারে এই রুমটা আমাদের খুব পছন্দ হয়েছে। ওয়াচ টাওয়ার আছে, না পরে যাব আমরা। ওয়াচ টাওয়ারে পরে যাব। ওয়াচ টাওয়ারে না, কালকে সকালের দিকে যাব। রিসর্টের রুম ট্যুরটা একটু তোমাদের দিয়ে দিই। সামনে এখানে একটা ডাবল বেড আছে, এদিকটা রয়েছে দুটো সোফা, মাঝখানে একটা সেন্টার টেবিল, একটা চেয়ার আছে, সাইড টেবিল আছে এদিকে, আর এখানেও রয়েছে দুটো চেয়ার। মিরারে আমি, এখানে ব্যালকনি।
এই যে ব্যালকনিটা, যেটা তোমাদেরকে বাইরে থেকে একটু আগে দেখালাম, এই রুমটা আমাদের পছন্দ হয়েছে। এটা ভালো লাগছে না? এখান থেকে পুরো সামনেটা পরিষ্কার দেখা যাচ্ছে। ওয়াচ টাওয়ারে গিয়ে তোমাদেরকে ওখানটাও দেখাবো, তার আগে রুমটা দেখে নিই। এখানে একটা কাবার্ড আছে, টিভি আছে, এখানে আছে একটা মিনি ফ্রিজ, ড্রয়ার আছে, এখানে আছে একটা পার্সোনাল লকার, আর এই কাবার্ড, হ্যাঙ্গার সবই রয়েছে কাবার্ডের ভিতরে। এই কটেজের রুমটা যথেষ্ট ভালো, খুবই সুন্দর রুম, আর ব্যবস্থাপত্রও খুব ভালো। সব থেকে ভালো লেগেছে আমার, এখানে জলের বোতল দিয়েছে, একটা কাঁচের বোতল দিয়েছে, আবার একটা মাটির বোতল দিয়েছে। গরমকাল তো, মাটির বোতলে জল ঠান্ডা হবে, আর চাইলে ফ্রিজে রেখেও জল ঠান্ডা করে খেতে পারো। আরেকটা জিনিস আমার ভালো লাগলো, এখানে বসার অনেক ব্যবস্থা আছে। এখানে দুটো চেয়ার, এখানে একটা চেয়ার, এখানে রাখা আছে একটা মোড়া। এই রিসর্টের মানে সবকিছু কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, বেশি দিন হয়নি বললো না, বছরখানিক হয়েছে এই রিসর্টটা তৈরি হয়েছে, সেই জন্য সব জিনিস একদম নতুন আছে। লাঞ্চ বলা হয়ে গেছে, 8 ঘন্টার মধ্যে আমাদের লাঞ্চ দিয়ে যাবে। লাঞ্চ করে তারপর আমরা ঘুরতে বেরোবো। আমরা লাঞ্চে বলেছি রুটি, ডাল ফ্রাই, অমলেট, বাটার পনির। এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু। বলছি খাবার কিরকম লাগলো? ভালো ছিল, খুব সাধারণ রান্না, একদম ঘরোয়া রান্না যেটা করতে পারো। আর খিদের মুখে ভালোই লাগলো। খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি চিল্কিগড়। ওখানে দেখবো কনক দুর্গা মন্দির, তারপর ওখান থেকে আসবো ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে এসে আমরা দেখবো রাজবাড়ি আদিবাসী মিউজিয়াম। আর এদিকে হাসুবাবুদের স্নান হয়ে গেছে, স্নান টান করে হাসুবাবুর এখন লাঞ্চ করছে। ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে চিল্কিগড় নামে একটি জায়গার গভীর জঙ্গলের মাঝে ডুলুং নদীর ধারে রয়েছে প্রাচীন ও জাগ্রত কনক দুর্গা মন্দির। স্থানীয় ইতিহাস ঘেঁটে জানা যায়, আগে নাকি চিল্কিগড়ের নাম ছিল তিহারদ্বীপগড়, পরে নাম পাল্টে রাখা হয় চিল্কিগড়। আমাদের রিসর্ট থেকে গাড়ি করে চিল্কিগড় পৌঁছতে ঘন্টাখানেক মতো সময় লাগবে। আমরা সকাল থেকে বৃষ্টির ভয় পাচ্ছিলাম যে আজকে খুব বৃষ্টি হবে, ওয়েদার প্রেডিকশনে যেটা দেখাচ্ছিল। বৃষ্টির একেবারে নামগন্ধ নেই, শুকনো খটখটে দিন, প্রচন্ড গরম। এদিকে আছে অরণ্য কুহিলি, ও এদিকটা, হ্যাঁ এই তো অরণ্য কুহিলি, শালবনী রিট্রিট, এখানে অনেক ভালো ভালো রিসর্ট আছে। আমরা এখন ঝাড়গ্রাম জামবনি রোড ধরে চিল্কিগড়ের দিকে যাচ্ছি। আহা, এমন অপূর্ব প্রকৃতি চারিদিকে ছড়িয়ে পড়ুক। এই জন্য তো ঝাড়গ্রামকে বলা হয় পশ্চিমবঙ্গের কুইন অফ ফরেস্ট। তবে জঙ্গল রানীর আসল রূপ দেখতে হলে কিন্তু বর্ষাকাল হলো একদম সেরা সময়। তাছাড়া প্রকৃতির তো নিজস্ব এক অদ্ভুত সুর আছে, রূপ, রস, গন্ধ আছে, তার আলাদাই রিদম আছে। আর বর্ষার ছোঁয়া পেয়ে প্রকৃতির সেই সুর, রূপ, রস, গন্ধ মেতে উঠে এক অদ্ভুত সিম্ফনি সৃষ্টি করেছে, যা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করতে হয়। এখন মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে তো, তাই গাছপালাগুলো আরো সবুজ হয়ে গেছে। আমার তো এই ড্রাইভটাই ভালো লাগছে না, মসৃণ রাস্তা, হ্যাঁ, তারপরে চমৎকার রাস্তা, শাল গাছে ভর্তি তো কষ্ট জঙ্গল, হ্যাঁ শালবন, শালবনের মাঝ দিয়ে এখন আমরা যাচ্ছি। হ্যাঁ, জায়গাটার নাম ওই জন্য শালবনী। বর্ষা তো এবার চলেই এলো, তাই জামশেদপুর বা কলকাতার কাছাকাছিতে দুদিনের ছুটিতে যারা একটা উইকেন্ড ট্রিপ করে ফেলতে চাইছো, তাদের জন্য ঝাড়গ্রাম হলো একদম পারফেক্ট জায়গা। পাহাড়, নদী, জঙ্গলের মাঝে শান্ত নিলিবিলি প্রকৃতির কোলে একটা বা দুটো দিন কাটালে দেখবে ক্লান্ত মন হয়ে উঠবে একেবারে তরতাজা। কলকাতার থেকে ঝাড়গ্রাম আসতে হলে তোমাদের ধরতে হবে টাটা বা রাঁচিগামী কোনো ট্রেন। এছাড়া নিজের গাড়িতে করেও কিন্তু খুব সহজেই ঝাড়গ্রামে আসা যায়। কলকাতা থেকে ঝাড়গ্রামের দূরত্ব হলো মাত্র 172 কিলোমিটার। আবার এদিকে জামশেদপুর থেকে ঝাড়গ্রাম আসতে হলে কলকাতাগামী কোনো ট্রেন ধরলেই হবে। এছাড়া নিজস্ব গাড়ি তো আছেই, আর সঙ্গে নিজের গাড়ি না থাকলেও কিন্তু কোনো ব্যাপার না, কারণ ঝাড়গ্রামের রাস্তাঘাট খুবই ভালো। এখানে টোটোতে করে সাইট সিইং করতেও কোনো অসুবিধা হবে না। তোমাদের হোটেল বা রিসর্টে বললেই তারা কিন্তু একটা টোটোর ব্যবস্থা করে দেবে। আর ঝাড়গ্রাম ঘোরার জন্য 2 দিনই যথেষ্ট। আরো 12 কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাব কনক দুর্গা মন্দির।
খেজুর গাছে পুরো ভরা, পেকে গেছে এখন খেজুরগুলো, তার জন্য দেখতে বেশি ভালো লাগছে। আমরা পৌঁছে গেছি কনক দুর্গা মন্দির। এখানে গাড়ি পার্ক করে এবার মন্দিরের ভেতরে যাব, কিন্তু বাইরে মারাত্মক গরম, প্রচন্ড গরম। এখানে কোনো রকম এন্ট্রি ফি লাগে না, শুধু পার্কিং ফি লাগে। মানে যদি গাড়ি থাকে সাথে তাহলে পার্কিং ফি লাগবে। প্রায় 70 একর বনভূমি সম্পূর্ণ নানা ধরনের ভেষজ উদ্ভিদ, মানে ওষুধ তৈরির গাছপালা জঙ্গলের মধ্যেখান দিয়ে আঁকা বাঁকা কংক্রিটের পথ ধরে মিনিট 10 হেঁটে পৌঁছাতে হয় মন্দিরে। এই জঙ্গলে রয়েছে একাধিক বিরল প্রজাতির ঔষধির গাছ, কারণ কনক দুর্গা মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা গোপীনাথ সিংহের উত্তরসূরিরা নাকি আয়ুর্বেদিক চর্চায় পারদর্শী ছিলেন, তাই বিভিন্ন ঔষধির গাছ সংগ্রহ করে বানিয়েছেন এই বনাঞ্চল। আর এই গাছগুলো চুরির হাত থেকে রক্ষা করার জন্য মন্দির কর্তৃপক্ষের কিন্তু সবসময় কড়া নজর রয়েছে। এবার বলি 500 বছরের কনক দুর্গা মন্দিরের পেছনের ইতিহাস। চিল্কিগড়ের রাজা গোপীনাথ সিংহের স্বপ্নাদেশে স্বয়ং দেবী দুর্গা এসে মন্দির তৈরির আদেশ দেন। তখন তিনি রানীর হাতে সোনার কাকন দিয়ে মা দুর্গার বিগ্রহ তৈরি করান, তাই তিনি সেই বিগ্রহটির নামকরণ করেন কনক দুর্গা। স্থানীয়দের কথায় সেই প্রতিমা নাকি বহু বছর আগেই চুরি হয়ে গেছে। সে জায়গায় এখন যে মূর্তিটি রয়েছে সে হলো অষ্টধাতুর তৈরি মায়ের নবনির্মিত মূর্তি। আর সেই মূর্তিতে প্রাচীন রীতি মেনে প্রতি বছর করা হয় দুর্গাপুজো। সারা বছর প্রতিদিন নিয়ম করে দেবীর আরাধনা জারি থাকলেও দুর্গাপুজোর 4 দিন কিন্তু বিশেষ রীতি ও আচার মেনে পুজো চলে ঝাড়গ্রামের এই কনক দুর্গা মন্দিরে। রাজবাড়ির প্রথা অনুযায়ী দুর্গা অষ্টমীতে পাঠা বলি হয়, আর সেই বলিকে ঘিরে রয়েছে এক আশ্চর্য লোকবিশ্বাস। কারণ বলির মাংস নাকি এখানে ভোগ হিসাবে রাঁধেন স্বয়ং মা দুর্গা, আর সেই ভোগ বিরাম ভোগ নামে জনপ্রিয় কিন্তু গোটা ঝাড়গ্রামে। নবমীর দিন আগে এখানে হতো নরবলি, কিন্তু সে প্রথা অনেকদিন আগেই উঠে গেছে। পাল্টানোর সময়ের হাত ধরে সে জায়গায় এখন হয় মোষ বলি। কনক দুর্গা মন্দিরকে ঘিরে রয়েছে এমন নানা কাহিনী ও লোকবিশ্বাস। মন্দিরের ভেতরে তো ক্যামেরা নিয়ে যাওয়ার পারমিশন নেই, তাই তোমাদেরকে বাইরের থেকেই দেখিয়ে দিলাম। কি কুড়াচ্ছ তুমি? বকুল ফুল। ও, এটা বকুল গাছ? হ্যাঁ, প্রচুর ফুল। চলে, সামনে ডুলুং নদী যাওয়ার রাস্তা আছে, একটুখানি কাছেই। দেখো বকুল ফুল। বাহ, কত পড়েছে। চলো। কনক দুর্গা মন্দিরে এলে ডুলুং নদী দেখে যেতে পারো। এখন নদীতে জল কম আছে, বর্ষার সময় নদীতে জল ভরে যায়। গাছ গাছেরই পুরো ছায়া জায়গা, ঘুরতে খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। এই ওদিকটা যেতে আমার ভয় লাগছে, বর্ষাকাল তো, সাপ খোপ কি বেড়ায়। এমনিতেই রাস্তায় আজকে দেখে এসেছি, কোবরা দেখেছি রাস্তায় আজকে, কোবরা। আর ওদিকটা যাব না, এখান থেকেই ফিরবো। এখানে দেখছি হনুমানের বেশ রাজত্ব, একেবারে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। যদিও এরা কাউকে কিছুই করছে না, তাও সাথে ছোট বাচ্চা থাকলে একটু সাবধান। আর নিজেদের মোবাইল ফোনটিও কিন্তু পকেটে রেখো, না হলে একবার হাত থেকে ফোন নিয়ে পালালে সেই ফোন ফেরত পাওয়া কিন্তু মুশকিল ব্যাপার। পোস্টারটা দেখো, ও তোমাকে দেখছে। পুরো মনে হচ্ছে ফটো তোলার জন্য একদম পোজ দিয়ে আছে। কনক দুর্গা মন্দির দেখে এবার আমরা যাচ্ছি ঝাড়গ্রামের আদিবাসী মিউজিয়াম দেখতে। এখান থেকে আরো 1 কিলোমিটার গেলে চিল্কিগড়ের রাজবাড়ি দেখা যাবে, কিন্তু রাজবাড়ির অবস্থা এখন খুবই খারাপ, পুরো ঝর্তি পড়তি অবস্থায় রয়েছে রাজবাড়ি, তাই আর গেলাম না। আজ ব্লগটা আমি এখানেই শেষ করলাম।
এখান থেকে পরের দিন আবার ব্লগটা কন্টিনিউ করব, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে আমার দেখা হবে ঝাড়গ্রামের অন্য একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।